সবাইকে ধন্যবাদ। আমরা ফিরে এলাম জেনেটিক কাউন্সেলিংয়ের থার্ড এপিসোডে। আজকের এই পর্যায়ের আলোচনা গর্ভ নষ্ট করার প্রতি কিছু নৈতিক প্রশ্ন, some ethical questions to abortions। বিজ্ঞান মানুষের জীবনে কখনো আশীর্বাদ, কখনো বা অভিশাপ। আজকের এই করোনার প্রেক্ষাপটে আমরা আরো বুঝতে পারছি বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ। উপযুক্ত হাতে পড়লে বিজ্ঞান যেমন সমগ্র পৃথিবীর পক্ষে, সৃষ্টির পক্ষে আশীর্বাদ, ঠিক তেমনি অনুপযুক্ত হাতে পড়লে বিজ্ঞান তখন সৃষ্টির পক্ষে হয়ে দাঁড়ায় অভিশাপ। গর্ভকালীন ভ্রূণের সম্ভাব্য রোগ নির্ণয়ের ক্ষেত্রে জেনেটিক চিকিৎসা বিজ্ঞানের প্রয়োগ তাই আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে উঠতে পারে। যেমন গর্ভকালীন রোগ নির্ণয়ের নামে দম্পতি যদি গর্ভস্থিত সন্তানের লিঙ্গ নির্ধারণ করতে চান এবং বিশেষ কোনো লিঙ্গ বিশিষ্ট ভ্রূণ গর্ভে এলে তাকে নষ্ট করার জন্য স্থিতপ্রজ্ঞ হয়ে ওঠেন, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠেন, তাহলে জেনেটিক কাউন্সেলিং সমাজের পক্ষে অভিশাপ হয়ে দাঁড়ায়। ফলে জনসংখ্যায় প্রশ্ন উঠবে এখানে আরেকটি কথা, চিকিৎসক যদি নষ্ট না করেন, কোয়াক ডক্টর আছেন, তিনিও যদি নষ্ট না করেন, প্রাকৃতিক এমন কিছু উপায় রয়েছে যা প্রয়োগ করলে স্বতঃস্ফূর্তভাবেই গর্ভটি নষ্ট হয়ে যায়। এবং এইভাবে যদি বিশেষ কোনো লিঙ্গভিত্তিক গর্ভ নষ্ট করার দিকে আমরা এগিয়ে যাই, তাহলে প্রাকৃতিকভাবে জনসংখ্যা এবং বাস্তুতন্ত্রে আমরা একটি ক্ষতিকর প্রভাব দেখতে পাব। সব পুরুষ নারী নেই, কি করে সৃষ্টি বেঁচে থাকবে? সব নারী পুরুষ নেই, কি করে সৃষ্টি বেঁচে থাকবে? অন্যদিকে গর্ভকালীন রোগ নির্ণয়ের দ্বারা যদি নিশ্চিতভাবে ধরা যায় যে কোনো ভ্রূণ কোনো মারাত্মক বংশগত রোগ বহন করছে বা ভ্রূণের মধ্যে ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা রয়েছে যা চিকিৎসার অতীত, তাহলে সে সকল ক্ষেত্রে ওই সন্তানের জন্মদান অর্থাৎ কোনো বংশগত রোগ বা জন্মগত অস্বাভাবিকতাকে পরবর্তী প্রজন্মে সমূহে সঞ্চারিত হবার সুযোগ করে দেওয়া হয়। আমি জেনেছি গর্ভে যে সন্তানটি এসছে সে জিনগত রোগকে নিয়ে এসছে, তারপরে সেই সন্তানকে পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিলাম। একদিন সেই সন্তান হলো বাবা কিংবা মা, সেই সন্তানটি তার শরীরে থাকা জিনগত ত্রুটিকে বহন করে নিয়ে চলল পরবর্তী প্রজন্মে। এটা কি সমাজে অনুমোদিত হতে পারে? ধর্মশাস্ত্র কি একে কোনোভাবে অনুমোদন দিতে পারে? ভয়ঙ্কর কোনো অন্যায় করার জন্য কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড সমাজ, নীতি এবং ধর্মের অনুমোদন পায়। তাহলে গর্ভস্থ যে ভ্রূণ মানব সভ্যতার পক্ষে মারাত্মক কোনো রোগের বীজ বহন করে আনছে, তার আগমনকে প্রতিরোধ করা কি কোনো ধর্ম, নীতি, আইন বা সমাজের পক্ষে অগ্রাহ্য হতে পারে? বিশেষত সেই সমস্ত সন্তান যদি পিতামাতার তথা সমাজের পক্ষে চিরন্তন বোঝা হয়ে দাঁড়ায়। গর্ভস্থ ভ্রূণের রোগ নির্ণয়ের ক্ষেত্রে
তাই সংশ্লিষ্ট চিকিৎসা বিজ্ঞানীকে যথেষ্ট সাবধান হতে হবে। কোনো দম্পতি গর্ভস্থ ভ্রূণের রোগ নির্ণয়ের জন্য এলে প্রথমেই তাদের ছাপানো কাগজ দিতে হবে, যার মধ্যে এই পদ্ধতির সম্ভাব্য সমস্ত ইতিবাচক এবং নেতিবাচক দিক সুস্পষ্ট করে লেখা থাকবে। এই লেখা পড়ার জন্য এবং নিজেদের মধ্যে আলোচনা করার জন্য মা বাবাকে কিছুটা সময় দিতে হবে। আর এই সময়ের পরে মা বাবা আবার প্রশ্ন তুলবেন এবং সেই প্রশ্নের সঠিক উত্তর বিস্তারিতভাবে উপযুক্ত চিকিৎসক বা পরামর্শদাতা মনোবিজ্ঞানীকেও ওই দম্পতিকে জানাতে হবে এবং আবারও জিজ্ঞেস করতে হবে কোনো কোনো বিষয় নিয়ে নির্দিষ্ট করে কিছু জানতে তিনি চান কি না। অতএব জেনেটিক কাউন্সেলিং, জেনেটিক মেডিসিনের ডক্টর তিনি যখন মা বাবাকে কাউন্সেলিং দেবেন প্রায়র টু টেস্টিং, মেডিকেল টেস্টিং, অ্যামনিওসেন্টেসিস, কোরিনিক ভিলাস বায়োপসি অর ফিটোস্কপি, যখন তিনি মা বাবাকে কাউন্সেলিং দেবেন, পরে তো আছেই, কিন্তু পূর্বেই যখন তিনি মা বাবাকে পরামর্শ দান করবেন, কতগুলি বিষয়ের প্রতি তাকে মনোযোগী হতেই হবে যেগুলি ব্যতিরেকে জেনেটিক কাউন্সেলিং হয় না। প্রথমত, চিকিৎসক যে পদ্ধতিতে রোগ নির্ণয় করবেন, অ্যামনিওসেন্টেসিস, কোরিনিক ভিলি স্যাম্পলিং অথবা ফিটোস্কপি, তিনি যে পদ্ধতিতে রোগ নির্ণয় করবেন সেই পদ্ধতির পজিটিভ নেগেটিভ সমস্ত দিক বিস্তারিতভাবে দম্পতিকে জানাতে হবে। তিনি কি করবেন, তিনি কিভাবে করবেন, তাতে কতটা শরীরে কষ্ট হবে, তারপরে কতদিন সময় যাবে, সেই সময় দম্পতির বিশেষত গর্ভবতী মহিলার মানসিক অবস্থাটা কেমন হতে পারে এই বিষয়ে বিস্তারিত তিনি আলোচনা করবেন। তিনি আরও আলোচনা করবেন যে পদ্ধতিতে আমরা জেনেটিক কাউন্সেলিং করতে চাইছি সেই পদ্ধতির প্রয়োগের ত্রুটির ফলে গর্ভনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কতখানি। তৃতীয়ত, রোগ নির্ণয়ের কোন পদ্ধতি গর্ভের কোন সময়ে ব্যবহার করা যায়। সবসময় তো সব পদ্ধতির প্রয়োগ হয় না। 5, রোগ নির্ণয় পদ্ধতির প্রয়োগ দ্বারা সম্ভাব্য সমস্ত ধরনের সমস্যার উপস্থিতি জানা যাবে না। মা বাবা যেন প্রত্যাশা না করেন যে সন্তানের মধ্যে যত রকমের সম্ভাব্য রোগ আছে সবগুলোই তারা জেনে যাবেন। কারণ চিকিৎসা বিজ্ঞানীরা মনে করেন জিনগত ত্রুটির কারণে, ক্রোমোজোম জনিত ত্রুটির কারণে যত রকমের রোগ জানা গেছে তার ক্যারেক্টার নিয়ে, তার ইন্টারভেনশন নিয়ে, তার প্রগনোসিস নিয়ে অন্তত পক্ষে তত রকমের রোগ সম্বন্ধে কিচ্ছু আমরা এখনো জানতে পারিনি। মেডিসিনের মতে আমরা প্রায় 100 প্রকারের জিন জনিত তথা ক্রোমোজোম জনিত ত্রুটির কথা জানতে পেরেছি, কিন্তু অন্তত ইফ নট মোর দ্যান দ্যাট, অন্তত আরও 100 প্রকারের জিনগত বা ক্রোমোজোম জনিত ত্রুটি রয়েছে যা এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। অতএব সব ধরনের জিনগত রোগ বা ক্রোমোজোম জনিত ত্রুটির কথা কখনোই চিকিৎসক বলতে পারবেন না। 6 নম্বর, চিকিৎসককে একথাও জানাতে হবে যে রোগ নির্ণয় পদ্ধতি, নির্দিষ্ট কোনো পদ্ধতি প্রয়োগ করার পরে দেখা গেল যে না শিশুটির মধ্যে বিশেষ কোনো
জিনগত বা ক্রোমোজোমজনিত ত্রুটি নেই, তারা সার্টিফাই করলেন এই ভ্রূণটিকে আপনি ধারণ করতে পারেন, এবং যথারীতি মা আমার স্বেচ্ছায় সাগ্রহে সানন্দে ভ্রূণটিকে বহন করলেন। আগামী মাসগুলি সন্তান জন্মগ্রহণের পর দেখা গেল সন্তান সম্পূর্ণ সুস্থ নয়, সন্তান প্রতিস্পর্ধিতা নিয়ে, অক্ষমতা নিয়ে, জটিলতা নিয়ে সন্তান পৃথিবীর আলোতে এসেছে। এই সম্ভাবনাও প্রবল প্রবল। অতএব এটিও মা বাবাকে আগেই জানিয়ে দিতে হবে। তার উপর ভিত্তি করে মা বাবা স্থির করবেন যে তিনি গর্ভটিকে সুরক্ষিত রাখবেন অথবা গর্ভটিকে নষ্ট করবেন। মা বাবাকে একথাও চিকিৎসক জানাবেন যে পরীক্ষণ পদ্ধতির প্রয়োগ এবং তার ফলাফল প্রাপ্তি এই সময়ের মধ্যে, অন্তর্বর্তী সময়ে মায়ের মানসিক দ্বন্দ্ব এবং উদ্বেগ, স্ট্রেস, মেন্টাল স্ট্রেস as well as the anxiety or agony কি হতে পারে, এবং সেই অবস্থার সঙ্গে, মানসিক অবস্থার সঙ্গে মা আমার কতটা মানিয়ে চলতে সমর্থ হবে। 8 নম্বর, চিকিৎসা মনোবিজ্ঞানী বা চিকিৎসক বা পরামর্শদাতা মনোবিজ্ঞানী তিনি খুব সুস্পষ্টভাবে বিশ্লেষণ করবেন গর্ভ নষ্ট করার নৈতিক, মানবিক, ধর্মীয়, সামাজিক এবং আইনগত দিকগুলো। অর্থাৎ কেবল চিকিৎসক হলেই হবে না, এক্ষেত্রে তাকে জানতে হবে নৈতিক দিকগুলো, জানতে হবে মানবিক দিকগুলো, জানতে হবে এক একজন মা বাবা নির্দিষ্ট কোনো ধর্ম থেকে এসেছেন, সেই ধর্মের বিভিন্ন প্রেক্ষাপটগুলো, বিশ্লেষণগুলো, যে সমাজ ব্যবস্থা থেকে এসেছেন সেই সমাজ এবং আইনগত দিকগুলো জানতে হবে, মা বাবাকে জানাতে হবে। 9 নম্বর, গর্ভস্থিত ভ্রূণ যদি কোনো জিন বা ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা নিয়ে আসে, তবে জন্মগ্রহণের পর তার প্রকৃতি কেমন হবে, তার জটিলতা কেমন হবে, তাকে লালন পালন করতে গিয়ে কি অবস্থা হবে, আর্থিক কি দায়ভার চাপবে ইত্যাদি বিষয়ে, এবং সেই এবং সেই সন্তানটি, সেই প্রতিস্পর্ধী সন্তানটির শারীরিক, মানসিক, আর্থিক ও প্রাক্ষবিকভাবে সে কতটা প্রস্তুত হয়ে পৃথিবীর আলো গ্রহণ করবে সে সম্বন্ধেও মা বাবাকে জানতে হবে। প্রত্যেকেই, আপনারা যারা শ্রোতা বন্ধু, যারা দর্শক বন্ধু, প্রত্যেকেই খবরের কাগজ পড়েন, খবরের কাগজের সংবাদ রাখেন, তারা লক্ষ্য করবেন মাঝে মধ্যেই হেডলাইন হয়ে উঠে আসছে এই শিশুটির এত বয়স, তাকে পৃথিবীর আলোতে বাঁচিয়ে রাখতে গেলে তার জিনগত ত্রুটির চিকিৎসার জন্য প্রতি মাসে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা ব্যয়িত হবে। মা বাবা সর্বস্ব শেষ করে ফেলেছেন, আজকে ভিক্ষাপাত্র হাতে তারা দাঁড়িয়েছেন সমাজের সকলের সামনে, সুশীল সমাজের প্রতিটি সভ্যের সামনে। কি যন্ত্রণায় মরেছে কাতরে নিষ্ফল মাথা কুটে, কতখানি যন্ত্রণা, কতখানি কান্না সেই মা বাবার। আজকে তারা দিনহীন পথের ভিখারিতে রূপান্তরিত হয়েছেন, হত্যা করতে পারছেন না, চিকিৎসাবিহীন ফেলে রেখে তিল তিল করে মৃত্যুর দিকে সেই সন্তানকে এগিয়ে দিতে পারছেন না। আবার তার হাসি মুখ দেখতে গেলে যতদিন সে বেঁচে থাকবে ততদিনের জন্য প্রতি মাসে যে বিশাল পরিমাণে অর্থের দায়ভার চাপবে সেটুকু বহন করতেও পেরে উঠছেন না। চিন্তা করে দেখুন, পরামর্শদাতা মনোবিজ্ঞানী হওয়া এত সহজ নয়। 10 নম্বর,
গর্ভ নষ্ট করার পর মায়ের মধ্যে কি ধরনের শারীরিক বা মানসিক বা প্রাক্ষোভিক সমস্যা আসতে পারে? হোয়াট টাইপস অফ ফিজিক্যাল প্রবলেমস, সাইকোলজিক্যাল প্রবলেমস, ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ারাল প্রবলেমস মে কাম in the mother who aborted her baby? সে কথাও মাকে আগেই জানাতে হবে। স্বামী স্ত্রীকে সুস্পষ্টভাবে তাকে ব্যাখ্যা করতে হবে যে সেই রকম মানসিক শারীরিক প্রাক্ষোভিক অবস্থার সঙ্গে তারা নিজেদেরকে মানিয়ে নিয়ে চলতে পারবেন কি না, তার জন্য তারা প্রস্তুত কিনা। 11 নম্বর, গর্ভ নষ্ট করার পর পরবর্তী গর্ভে সুস্থ ও স্বাভাবিক সন্তানের আসার সম্ভাবনা কতটুকু রয়েছে? যদি পরবর্তী গর্ভেও একই ধরনের সমস্যা বিশিষ্ট ভ্রূণ আসার সম্ভাবনা থাকে, তাহলে দম্পতির মানসিকতা এবং অন্যান্য দিক বিশ্লেষণের পরে দম্পতির সামনে উপযুক্ত পরামর্শদাতা মনোবিজ্ঞানী তথা চিকিৎসক বিকল্প পথ সমূহ সম্বন্ধে বিস্তৃত আলোচনা করবেন। এ কোনো হাসি ঠাট্টার বিষয় নয়, এ কোনো বই মুখস্থ করে ডিগ্রি ওরিয়েন্টেড আলোচনা করার বিষয় নয়। ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইটের মতো তাপমাত্রা আপনার বাড়াবে, নামের পিছনে অসংখ্য অসংখ্য ডিগ্রি সৃষ্টি করবে, কিন্তু প্রকৃত সত্যকে অনুধাবন করবার ক্ষমতা হয়তো আপনার আদবেই কোনোদিন হবে না। তাই প্রথম নিজের মনকে তৈরি করুন, বিষয়বস্তুর মহাসমুদ্রের মধ্যে প্রবেশ করুন, তাকে আয়ত্ত করুন, হাতের মুঠোর মধ্যে তাকে নিয়ে আসুন। তারপরে আপনি ভাববেন আপনি পরামর্শদাতা মনোবিজ্ঞানী চেয়ারে বসবেন কি না। 12 নম্বর, যদি গর্ভস্থ ভ্রূণের রোগ নির্ণয়ের ফলে জানা যায় যে ভ্রূণ অতি সামান্য কোনো সমস্যা বহন করছে, সেক্ষেত্রে দম্পতির পক্ষে কি কি করণীয় হতে পারে? দম্পতি কি করবে, তার জন্য করণীয় কি হবে, সেও পরামর্শদাতা মনোবিজ্ঞানী তথা চিকিৎসককে, সাধারণ কোনো চিকিৎসক নয়, জেনেটিক কাউন্সেলিং এ স্পেশালাইজড যে ডক্টর, খুব রেয়ার এরকম ডাক্তার থাকেন, সেই রকম ডক্টরের সাপোর্ট পেতে হবে। ডক্টরকে সেই লেভেলে সাপোর্ট দেবার জন্য প্রস্তুত থাকতে হবে। 13 নম্বর, চিকিৎসককে সব আলোচনায় অত্যন্ত ধৈর্য ও সহানুভূতির সঙ্গে দম্পতির সামনে করতে হবে। ওই রিপোর্ট দিয়ে দিলাম, ওই কি হবে কি হতে পারে বলে দিয়েই টাং করে টিপে দিলাম যে নেক্সট পেশেন্ট, এ তা ক্ষেত্র নয়। ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে, দিনের পর দিন তাকে সময় দিতে হবে। ফিজিক্যালি ঘন্টার পর ঘন্টা দেওয়ার পরেও দূরভাষের মাধ্যমে আমাকে যে কোনো সময়ে সেই দম্পতিকে সাপোর্ট দেওয়ার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে, অর্থের কথা চিন্তা না করে। ধৈর্য এবং সহানুভূতি দিয়ে শুধু বললেই হবে না, স্বামী স্ত্রী কি বলতে চাইছেন তাকে ধৈর্য এবং সহানুভূতির সঙ্গে সময় দিয়ে শুনতে হবে। চিকিৎসক বা পরামর্শদাতা মনোবিজ্ঞানী নিজে কোনো সিদ্ধান্ত গ্রহণের অধিকারী নন। দম্পতিকে সিদ্ধান্ত গ্রহণের জন্য সমর্থ করে তুলতে হবে এবং উৎসাহিত করতে হবে। আমি আবার বলছি, খুব কড়াভাবে হয়তো বলছি, গর্ভ নষ্ট করার সিদ্ধান্ত কখনোই কোনো চিকিৎসা মনোবিজ্ঞানী, পরামর্শদাতা মনোবিজ্ঞানী, পুনর্বাসন মনোবিজ্ঞানী বা জেনেটিক
মেডিসিনে স্পেশালাইজড কোনো ডক্টর তিনি গ্রহণ করতে পারেন না। তিনি শুধু তার স্বামী স্ত্রীকে, ক্লায়েন্টকে, পেশেন্টকে, পার্টিকে, সম্ভব হলে শুধু স্বামী স্ত্রী নয়, অনেক ক্ষেত্রে পরিবারকে পর্যন্ত আহ্বান করে বা পরিবারে নিজে পৌঁছে গিয়ে পরিবারের সদস্যদের সামনে বিস্তারিত আলোচনা করবেন, আলোচনা শ্রবণ করবেন এবং পরিবারকে তথা ওই দম্পতিকে একটি নির্দিষ্ট ডিসিশনে আসবার জন্য, সিদ্ধান্ত গ্রহণের জন্য তাদেরকে উৎসাহিত করবেন, তাদেরকে সামর্থ্য দান করবেন। অর্থাৎ এই যে 100 প্রকারের জিনগত তথা ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি বা হ্রাসজনিত ত্রুটি রয়েছে, সেইগুলি সম্বন্ধে সংশ্লিষ্ট পরামর্শদাতা এবং চিকিৎসক গভীরভাবে জানেন তো নলেজ লেভেলে, প্রগনোসিস লেভেলে, ইন্টারভেনশন লেভেলে ফিউচার কি হতে পারে এবং এবং এই দম্পতি যদি গর্ভকে নষ্ট করেন পরবর্তী সন্তানের ক্ষেত্রে সম্ভাবনা কতখানি সে সম্বন্ধে সুস্পষ্ট ধারণা ওই জেনেটিক কাউন্সেলিং দলের প্রতিটি সদস্যের রয়েছে তো, নাকি শুধু অর্থাগম নিত্যমর গীতাচ ওই নিত্য অর্থাগমের প্রত্যাশায় আরো টাকা, তার প্রত্যাশায় ওই নির্দিষ্ট 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিটের জন্য সর্বাধিক একটি ক্লায়েন্টকে, একটি পার্টিকে আমি ছেড়ে দিচ্ছি। এত সহজ নয় বিষয়টি। 14 নম্বর, গর্ভস্থ ভ্রূণের মধ্যে বিশেষ কোনো ধরনের অস্বাভাবিকতা থাকলে মায়ের মনের মধ্যে একটি পাপ বোধ জাগে। আমার পাপে, আমার পূর্বজন্মের কোনো পাপে, পূর্বজন্মের কর্মফলে বোধহয় আমার গর্ভস্থিত সন্তানটি ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে চলেছে। ভুল, সম্পূর্ণ ভুল। যদি কোনো ধর্মধ্বজি এই কথা বলেন, আমি বলবো তিনি ধর্ম জানেন না, বোঝেন না। ধর্মের গভীরতাতে প্রবেশ না করে তিনি রিলিজিয়ান নিয়ে আলোচনা করছেন। অনেক অজানামার্জিত পাপ ও সঞ্চয়, ভ্রান্ত ধারণা। হ্যাঁ, মা বাবার কোনো জীবনযাপনের ত্রুটি, অনেক জন্ম ধরে আমাদের মধ্যে অন্তঃসলীলা ফল্গু ধারার মতো, ফল্গু নদীর মতো জিনগত ত্রুটি সঞ্চারিত হয়ে চলেছে। সেই জিনগত ত্রুটি তা বড় চাপা, তা সহজে নিজেকে প্রকাশ করতে চায় না। বায়োলজি বলে সে রিসেসিভ ইন ক্যারেক্টার, সে প্রচ্ছন্ন থাকে, সে চাপা থাকে, সে বড় অভিমানী, সে বড় লাজুক প্রকৃতির। তাই আমার বাবা আমাকে দিয়েছেন তার শুক্রাণুর মধ্য দিয়ে, কিংবা আমার মা তার ডিম্বাণুর মধ্য দিয়ে নিজেদের অজ্ঞাত সারে আমাকে দিয়েছেন। আমিও জানলাম না এরকম একটি রোগ আমি বহন করছি, তাই আমিও নিজের অজ্ঞাত সারে সেই রোগকে দিলাম আমার সন্তানের মধ্যে, আমার সন্তানও দিল তার সন্তানের মধ্যে। তারপরে একদিন এমন কোনো ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হলো যে ছেলেটি এবং মেয়েটি ওই রকম প্রচ্ছন্ন জিন, একই রোগের জন্য দায়ী ওই প্রচ্ছন্ন জিন একটি করে বহন করে চলেছে। তাদের মিলনের ফলে, তাদের যৌন পরিতৃপ্তির ফলে, তাদের আকাঙ্ক্ষার পূর্ণতা দানের ফলে গর্ভে যে সন্তানটি এলো সে পিতার শরীর থেকে N=23 সংখ্যক ক্রোমোজোম, মায়ের শরীর থেকে ডিম্বাণুর মধ্য দিয়ে N=23 সংখ্যক ক্রোমোজোম নিয়ে
জাইগোটটি তৈরি হলো 2n = 46 ক্রোমোজোম। আর বাবা তার শরীর থেকে ওই নির্দিষ্ট জিনগত রোগের জন্য দায়ী প্রচ্ছন্ন জিনটি তার সন্তানকে দিয়েছেন উপহার। অনেক অর্থ, অনেক সম্পদ, অনেক মান যশ সব কিছুর সঙ্গে দিয়েছেন উপহার। আর একই সঙ্গে তার স্ত্রী, তিনিও তার রূপ, যৌবন, অর্থ, মান, সম্পদ, যশ সব কিছুর সঙ্গে দিয়েছেন ওই প্রচ্ছন্ন থাকা, ওই চাপা হয়ে থাকা অজ্ঞাত একটি শত্রু, অজ্ঞাত একটি জিনকে। এই দুটি একই রোগের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন এখন একত্রিত হয়েছে। সেই ছোটবেলায় বাবার কাছে শুনতাম, 1 গুনগুন 2 পাঠ, 3 গন্ডগোল 4 হাট। অতএব একা যখন ছিলাম, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমার ঘরের মধ্যে, আমার শরীরের মধ্যে, আমার ক্রোমোজোমের মধ্যে গুনগুন করে গেয়ে চলেছিল ভ্রমর রূপী ওই প্রচ্ছন্ন জিনটি, ওই রোগের জন্য দায়ী বীজটি। আজকে দুটি জিন কাছাকাছি এসছে, তাই 2 পাঠ, তাই দুজনে তারা সরব হয়েছে, তারা প্রকট হয়ে উঠেছে, তারা বায়োলজির পরিভাষায় ডমিনেন্ট হয়ে গেছে। অতএব দে এক্সপ্রেসড ইন দ্য বেবি, সন্তানের মধ্যে তাই জিনগত রোগের প্রকাশ ঘটেছে। জন্মের পরে মা বাবা ভেবে আকুল, কোথা থেকে এলো এ রোগ আমার গর্ভে, আমার পরিবারে। মা বলছেন, আমার বংশে, আমার বাবা, আমার কাকা, আমার জ্যাঠা, আমার ঠাকুরমা, ঠাকুরদা, আমার দিদা, হ্যাঁ আমারও ঠাকুরদা ঠাকুরমা কোনো দিকে নেই। বাবা বলছেন আমারও কোনো দিকে নেই। তাহলে এলো কোথা থেকে? ধর্মধ্বজীরা, তারা বিজ্ঞানকে না জেনে ধর্মশাস্ত্রের কতগুলো লাইনকে মাত্র পড়ে গিয়ে তারা বললেন, অনেক জন্মার্জিত পাপ সঞ্চয়, বহু জন্ম ধরে তুমি পাপ করেছ। বুদ্ধিজম বলে বসলো, দিস ইজ দ্য ফেট অফ প্রিভিয়াস ইনকারনেশন। পূর্বজন্মের কর্মফলে এই জন্মে তোমার শিশু অক্ষম হয়েছে, অথবা শিশুটি পূর্বজন্মের যে কর্মফল ছিল তার থেকে সে অক্ষম হয়ে জন্মগ্রহণ করেছে। খ্রিস্টিয়ানিটি বলছে ইট ইজ সিন, ইট ইজ সিন এগেনস্ট দ্য গড। ঈশ্বরের প্রতি, গডের প্রতি যে অন্যায় করেছে সেই অন্যায়ের ফল হিসাবে এসেছে। তাই স্বামী দোষারোপ করছে স্ত্রীকে, বেশিরভাগ ক্ষেত্রে স্বামীর সমগ্র পরিবার দোষারোপ করছে স্ত্রীকে, আর স্ত্রীও দোষারোপ করছে স্বামীকে। তবে অনেক ক্ষেত্রে একটু চাপা ভাবে, কারণ সে তো একা স্বামীর পরিবারে। তাই মায়ের মধ্যে পাপ বোধ বেশি জেগে যায়। কি করছেন প্রফেশনাল কাউন্সেলর? কতটুকু শিক্ষা লাভ তিনি করেছেন? তিনি পরীক্ষা ভিত্তিক নোট পাশ করে তিনি বেরিয়ে গেছেন। বিষয়ের গভীরে প্রবেশ করবার মতো সামর্থ্য, ইচ্ছা, আকাঙ্ক্ষা কোনোটাই তার মধ্যে ছিল না। ফলশ্রুতি ডিগ্রি লাভ করে বেরিয়েছেন। তাই এই পাপ বোধের যে যন্ত্রণা, কি করে আমি বুঝিয়ে বলবো? কেন 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 এই ধরনের ত্রুটি? 15 নম্বর, ক্রোমোজোম ঘটিত বা জিন ঘটিত অস্বাভাবিকতা নিয়ে যে সকল গর্ভ সঞ্চার হয় তা প্রায় সবই, আমি আগেই বলে এসেছি শুরুতেই, প্রথম এপিসোডেই, প্রায় সবই গর্ভে নষ্ট হয়ে যায়। কেউ বা জন্মকালে, ইন দ্য পেরিন্যাটাল কন্ডিশন, জন্মকালে নষ্ট হয়ে যায়, আর কেউ বা পোস্টন্যাটাল কন্ডিশন, জন্মের অল্প কয়েক দিনের মধ্যেই মারা যায়। তাই গর্ভ নষ্ট করার সিদ্ধান্ত গ্রহণ এবং পরবর্তী পর্যায়ে প্রাকৃতিকভাবে গর্ভ নষ্ট বা সন্তানের মৃত্যুর মধ্যে কতখানি তফাৎ, এবং ওই তফাৎটাকে আলোচনা করে কোনটি গ্রহণযোগ্য সে বিষয়ে বিস্তারিত আলোচনা ওই পরামর্শদাতা তথা চিকিৎসক গ্রুপকে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। এবং ষোড়শ পয়েন্ট,
চিকিৎসককে সর্বদাই এরূপ দম্পতির সঙ্গে বন্ধু তথা আত্মীয়ের মতো আচরণ করতে হবে, যাতে স্বামী স্ত্রী এবং পরিবারের সদস্যরা মনে করতে পারেন, অন্তর থেকে অনুভব করতে পারেন, পরমাত্মা নহ তুমি, তুমি পরমাত্মীয় মোর। চিকিৎসক বা পরামর্শদাতা যেন আমার পরমাত্মীয়, সেই স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজেকে স্থাপন করতে হবে। তবেই একমাত্র আপনি জেনেটিক কাউন্সেলিং দলের একজন সদস্য হতে পারবেন। অন্যথায় প্লিজ মেক ইউর সেলফ সেপারেট ফ্রম দিস জেনেটিক কাউন্সেলিং প্রোগ্রাম। সবাইকে অনেক ধন্যবাদ। এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা বলবেন। আমি চতুর্থ এপিসোডে এই বিষয়ে আমি আবারও বলবো। অপেক্ষা করুন, ফিরে আসুন চতুর্থ এপিসোডে। বিষয়টিকে গভীরভাবে জানুন, অন্যদেরকে জানতে এবং জানাতে সহায়তা করুন। ধন্যবাদ।